তো আজকে আমরা কথা বলছি লাও त्सेর তাও তে চিং নিয়ে। আমাদের হাতে এই প্রাচীন দর্শনের উপর একটা দারুণ সারসংক্ষেপ আছে। হুম। আর এর শুরুটাই তো কি বলবো, একেবারে চমকে দেওয়ার মতো। প্রথম বাক্যটা, যে তাওকে ভাষায় ধরা যায় সে আসল তাও নয়। ঠিক। এই কথাটার মধ্যেই যেন একটা বিরাট ধাঁধা লুকিয়ে আছে। এখান থেকেই শুরু করা যাক। এর মানে ঠিক কি? আসলে এই একটা বাক্যই পুরো দর্শনের দরজাটা খুলে দেয়। এখানে বলা হচ্ছে তাও কোনো নির্দিষ্ট বস্তু বা ঈশ্বর বা কিছু নিয়ম কানুন নয়। যাকে আমরা শব্দ দিয়ে ধরতে পারবো। একদম। শব্দ দিয়ে একে পুরোপুরি বোঝানো যাবে না। এটা হলো জীবনের সেই স্বাভাবিক প্রবাহ। যেমন ধরুন একটা নদী বয়ে চলেছে বা একটা বীজ থেকে গাছ জন্মাচ্ছে। হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো। এই প্রক্রিয়াগুলোর পেছনের যে মূল শক্তি ওটাকে অনুভব করা যায়, কিন্তু সংজ্ঞার বাক্সে বন্দী করা যায় না। হুম। তাই কেউ যদি দাবি করে আমি তাও পুরোপুরি বুঝে গেছি, লাও त्सेর মতে সে সম্ভবত মূল জিনিসটাই ধরতে পারেনি। তার মানে আজকের আলোচনাটা তাওকে সংজ্ঞায়িত করার জন্য নয়। না, একদমই নয়। বরং এর প্রবাহটাকে অনুভব করার একটা চেষ্টা আর কি। অর্থাৎ এটা কোনো কিছু শেখার থেকে বেশি কোনো কিছু না শেখা বা ভুলে যাওয়ার মতো। আমাদের এতদিনের যে ধারণাগুলো আছে সেগুলোকে একটু পাশে সরিয়ে রেখে জীবনকে দেখা। বেশ আকর্ষণীয়। হুম। এই দর্শনের কেন্দ্রে একটা ধারণা আছে যা প্রায়ই শোনা যায়, উওয়েই। শব্দটা শুনলে প্রথমে মনে হয় এর মানে হলো কিছু না করা বা অলসতা। কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি, তাই না? ঠিক তাই। এর আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় অকর্ম বা নিষ্ক্রিয়তা, যা খুবই বিভ্রান্তিকর। হ্যাঁ, তাই তো মনে হয়। এর আসল অর্থ হল অনায়াস কর্ম বা এফার্টলেস অ্যাকশন, অর্থাৎ জীবনের স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে গিয়ে জোর করে কিছু না করা। আমাদের আধুনিক সমাজ তো হাসল কালচার বা নিরন্তর সংগ্রামের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক, আমাদের তো শেখানোই হয় সফল হতে হলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হবে। দিনরাত পরিশ্রম করতে হবে। ঠিক এর উল্টো কথা বলে। কিন্তু এই ধারণাটা আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে কতটা বাস্তবসম্মত? ধরুন চাকরির বাজারে বা নিজের ব্যবসায় টিকে থাকতে গেলে তো একটা অনবরত চাপের মধ্যে থাকতে হয়। অবশ্যই। নিজেকে প্রমাণ করতে হয়। সেখানে যদি কেউ ওয়ে মেনে চলে, সে কি পিছিয়ে পড়বে না? এটা কি এক ধরনের পালানোর দর্শন নয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই এর ভুল বোঝার সুযোগটা তৈরি হয়। দেখুন, মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়। আচ্ছা। এর মানে হল সঠিক সময়ে সঠিক কাজটি করা, অপ্রয়োজনীয় শক্তি নষ্ট না করে। সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে সার্ফিং। সার্ফিং বেশ মজার উদাহরণ। হ্যাঁ, একজন দক্ষ সার্ফার কি ঢেউয়ের সাথে যুদ্ধ করে? করে না। সে ঢেউকে হারানোর চেষ্টা করে না, বরং ঢেউয়ের শক্তিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে এগিয়ে যায়। সে সঠিক ঢেউটার জন্য অপেক্ষা করে। একদম। আর যখন সেটা আসে, তখন ন্যূনতম চেষ্টায় তার উপর দিয়ে ভেসে যায়। জীবনের সমস্যা বা চ্যালেঞ্জগুলোও কিন্তু ওই ঢেউয়ের মতো। শেখায় সব ঢেউয়ের সঙ্গে লড়াই করার দরকার নেই। কিছু ঢেউকে চলে যেতে দিতে হয়। হ্যাঁ, আর সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। এটা অলসতা নয়, এটা হলো কৌশলগত ধৈর্য। তার মানে এটা অনেকটা শক্তি সংরক্ষণের মতো। আমরা অনেক সময় এমন কিছুতে শক্তি খরচ করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আর তাতে শুধু হতাশাই বাড়ে। ঠিক, যেমন ধরুন ট্রাফিক জ্যামে আটকে থেকে হর্ন বাজালে তো জ্যাম ছাড়ে না, শুধু নিজের রক্তচাপ বাড়ে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এই তাহলে এটাই বলছে যে যা বদলানো সম্ভব নয় তা মেনে নাও, আর যা বদলানো সম্ভব তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করো। নদীর উদাহরণটা এখানে খুব ভালো যায়। নদী তো তার পথে বিশাল পাথর পেলে তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে না। না, করে না, বরং শান্তভাবে তার পাশ দিয়ে নিজের পথ তৈরি করে নেয়। কিন্তু হাজার বছর ধরে সেই শান্ত জলের প্রবাহই কিন্তু পৃথিবীর কঠিনতম পাথরকেও ক্ষয় করে মসৃণ করে ফেলে। শক্তি প্রয়োগ না করেও এখানে বিশাল কাজ হয়ে যাচ্ছে। ঠিক তাই। মানুষের বেশিরভাগ মানসিক অশান্তির কারণ হলো আমরা জীবনে নদীকে নিজের ইচ্ছামতো বাঁকাতে চাই, আর তখনই সংঘাত তৈরি হয়, শক্তি নষ্ট হয়। এই যে জোর না করার কথা বলা হলো, এই ধারণাটাই আরও একটা অদ্ভুত সুন্দর। আপাত সবিরোধ বা প্যারাডক্সের জন্ম দিয়েছে। বলা হচ্ছে নরম জিনিসই শক্ত জিনিসকে জয় করে। হ্যাঁ।
এই কথাটা শুনলে প্রথমবার ঠিক বিশ্বাস হতে চায় না। আমরা তো সবসময় শক্তি আর কঠোরতাকেই ক্ষমতার প্রতীক হিসেবে দেখি। অবশ্যই, এবং এটা আমাদের শেখানো ধারণার সম্পূর্ণ বিপরীত। কিন্তু আমাদের চারপাশে তাকালেই তো প্রমাণ মেলে। জলের কথাই ভাবুন। হুম। এর চেয়ে নরম বা নমনীয় আর কি হতে পারে? তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। কিন্তু সেই নরম জলই যখন ক্রমাগত পাথরের উপর পড়তে থাকে, তখন পাথরকে কেটে ফেলে। একদম। বা ধরুন, প্রবল ঝড়ে বিশাল শক্ত ওক গাছ হয়তো ভেঙে পড়ে, কিন্তু নরম নমনীয় বাঁশগাছ বা ঘাস, সেগুলো বাতাসের সাথে দুলে ওঠে এবং ঝড় শেষেও টিকে থাকে। ঠিক। তার মানে টিকে থাকার জন্য যা প্রয়োজন তা কঠোরতা নয়, বরং নমনীয়তা। মানিয়ে নেওয়ার ক্ষমতা। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? এর মানে কি নিজের কোনো দৃঢ় মতামত না থাকা? না, মোটেও তা নয়। মানুষের ক্ষেত্রে এই নমনীয়তা মানে হলো মানসিক এবং বৌদ্ধিক নমনীয়তা। যে মানুষ নিজের মতামত বা পরিচয়ের ব্যাপারে পাথরের মতো কঠোর, সে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন বা সমালোচনার মুখে পড়লে সহজে ভেঙে পড়ে। কারণ তার কাছে নিজের অবস্থান বদলানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, তার অহঙ্গেতে বাধা দেয়। অন্যদিকে যে মানুষ মানসিকভাবে নমনীয়, সে নতুন তথ্য গ্রহণ করতে পারে, নিজের ভুল বুঝতে পারলে তা স্বীকার করতে পারে। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। ঠিক তাই। আর এই ক্ষমতাটা দুর্বলতা নয়, এটাই স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্সের আসল রূপ। কঠোরতা ভঙ্গুর, কিন্তু নমনীয়তা টেকসই। এই নমনীয়তার জন্য তো এক ধরনের আত্মবিশ্বাস আর বিনয় দুটোই প্রয়োজন, যা আমাকে তাওতে চিংয়ের নেতৃত্ব সংক্রান্ত ধারণার দিকে নিয়ে যাচ্ছে। এখানকার দর্শনটা প্রচলিত ধারণার একেবারে মূলে আঘাত করে। যেমন বলা হয়েছে, সেরা নেতার কাজ যখন শেষ হয় তখন প্রজারা বলে, আমরা নিজেরাই এটা করেছি। এটা তো আজকের দিনের দৃশ্যমান ক্যারিজম্যাটিক নেতার ধারণার একদম উল্টো। একেবারে উল্টো। এবং আজকের যুগে এটা বোঝা আরও কঠিন, কারণ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে পার্সোনাল ব্র্যান্ডিং বা আত্মপ্রচারই যেন সাফল্যের চাবিকাঠি। সবাই নিজেকে জাহির করতে ব্যস্ত। সবাই চায় বেশি ফলোয়ার, বেশি লাইক, বেশি পরিচিতি। আর তাও তে চিং বলছে, প্রকৃত শক্তি বা প্রভাব হল নীরব। যে নেতা ক্রমাগত নিজের ঢাক পেটান, সব কৃতিত্ব নিজে নেন, তিনি আসলে নিরাপত্তাহীনতায় ভোগেন। তাহলে সেরা নেতা কেমন হবেন এই দর্শন অনুযায়ী? তিনি যদি অদৃশ্যই থাকেন, তাহলে নেতৃত্ব দেবেন কিভাবে? সেরা নেতা একজন মালির মতো। মালির মতো? হ্যাঁ, একজন ভালো মালি কি গাছের ফুল বা ফল ফোটানোর জন্য কৃতিত্ব নেন? নেন না। তিনি শুধু সঠিক পরিবেশ তৈরি করে দেন, মাটি প্রস্তুত করেন, জল সার দেন, আগাছা পরিষ্কার করেন। গাছ নিজের গুণেই বেড়ে ওঠে, ফুল ফোটায়। ঠিক। কাজটা হয়ে গেলে সমস্ত সৌন্দর্য গাছের, মালির নয়। নেতাও ঠিক তেমনি। তিনি সরাসরি নিয়ন্ত্রণ না করে দলের জন্য এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে প্রত্যেকে নিজের সেরাটা দিতে পারে। তিনি কর্তৃত্ব করেন না, আস্থা রাখেন। কাজ শেষ হলে সমস্ত কৃতিত্ব দলের, নেতার নয়। একদম। নেতা থাকেন আড়ালে, কিন্তু তার প্রভাব থাকে স্পষ্ট এবং ইতিবাচক। এই ধরনের নেতৃত্ব ভয় নয়, বরং আত্মবিশ্বাস এবং একাত্মবোধ তৈরি করে। এই অদৃশ্য থাকার ধারণাটা ক্ষমতা থেকে মনোযোগ সরিয়ে প্রজ্ঞার দিকে নিয়ে যায়। কিন্তু এখানে আরও একটা সাহসী কথা বলা হয়েছে, যা আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে হজম করা কঠিন। কি কথা? বেশি জানা মানেই বেশি শান্তি নয়। আমাদের তো শেখানো হয় জ্ঞানী শক্তি। তাহলে এই দর্শন কি জ্ঞানার্জনের বিরোধী? না না, এটি জ্ঞানার্জনের বিরোধী নয়, বরং অপ্রয়োজনীয় তথ্য জমানোর বিরোধী। লাউটসের সময়ে হয়তো বই বা পুঁথির জ্ঞান ছিল। আর আজকের দিনে এর রূপ হলো আমাদের স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, 24 ঘন্টার নিউজ। ঠিক, আমরা তথ্যের এক মহাসমুদ্রে ডুবে আছি। এই অতিরিক্ত তথ্য আমাদের মনে শান্তি আনার বদলে প্রায়ই উদ্বেগ, তুলনা আর অতৃপ্তি তৈরি করে। ও আমার চেয়ে বেশি জানে, বিশ্বে এত খারাপ ঘটনা ঘটছে, এই চিন্তাগুলো আমাদের শান্তিতে থাকতে দেয় না। তাহলে কি তাও দর্শন আমাদের এক ধরনের ডিজিটাল ডিটক্সের কথা বলছে? এক কথায় হ্যাঁ। তবে এর চেয়েও গভীর কথা বলছে। এটি জ্ঞান, নলেজ এবং প্রজ্ঞা, উইজডমের মধ্যে পার্থক্য করছে। শুধু তথ্য জমানো হলো জ্ঞান, আর কোন তথ্যটা জরুরি এবং কোনটা আবর্জনা তা বুঝতে পারা হলো প্রজ্ঞা। আর তাও তে চিং আমাদের প্রজ্ঞাবান হতে বলছে, তথ্য ভাণ্ডার হতে নয়। একদম। তাই বলা হয়েছে সরল হও। সরল হওয়া মানে কিন্তু বোকা বা অজ্ঞ হওয়া নয়।
এর মানে হলো জীবনের অপ্রয়োজনীয় মানসিক বোঝাগুলোকে নামিয়ে ফেলা, কোনটা সত্যি গুরুত্বপূর্ণ আর কোনটা নয় সেটা বুঝতে পারা। আর এই সরলতাই আমাদের প্রকৃতির ছন্দের সাথে যুক্ত করে। ঠিক। এখানেই পরের বিষয়টি চলে আসে। একটা অসাধারণ উক্তি আছে, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু সময় মতো হয়। এই একটা বাক্যেই যেন আমাদের আধুনিক জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে। একদম। ঋতু তার নিজের গতিতে বদলায়, ফল তার সময়ে পাকে, সূর্য তার সময়ে ওঠে। প্রকৃতির কোনো কাজেই তাড়াহুড়ো নেই, অথচ কোনো কাজ আটকে থাকে না। মানুষই একমাত্র প্রাণী যে সব সময় তাড়াহুড়ো করে। হ্যাঁ, আমরা দ্রুত সাফল্য চাই, দ্রুত ধনী হতে চাই, দ্রুত সমস্যার সমাধান চাই। আর এই তাড়াহুড়োর কারণেই আমরা প্রক্রিয়াটাকে উপভোগ করতে পারি না, প্রায় ভুল করি এবং শেষে হতাশ হই। তাও দর্শন আমাদের প্রকৃতির এই ধীর স্থির ছন্দকে সম্মান করতে শেখায়। হ্যাঁ, এটি বলে অনেক সমস্যার সমাধান জোর করে বা তাড়াতাড়ি করতে চাইলে তা আরও জটিল হয়ে যায়। কিছু জিনিসকে সময়ের হাতে ছেড়ে দিলেই তা নিজে থেকে সমাধান হয়ে যায়। কিন্তু এই বিশ্বাস রাখাটা খুব কঠিন, কারণ আমাদের মনে হয় যদি আমি কিছু না করি তাহলে তো কিছুই হবে না। আর এখানে বিশ্বাসের প্রশ্ন আসে। এটা হলো জীবনের স্বাভাবিক প্রবাহের ওপর আস্থা রাখা। এর মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং অপ্রয়োজনীয় উদ্বেগ ছেড়ে দেওয়া, কাজটা করে যাওয়া, কিন্তু ফলের জন্য অস্থির না হওয়া। এই ধৈর্যই প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা। ঠিক। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা সবচেয়ে গভীর ধারণাগুলোর একটি নিয়ে কথা বলতে পারি, শূন্যতার শক্তি। বলা হয়েছে একটি পাত্র তার ভেতরের শূন্যতার জন্যই ব্যবহারযোগ্য হয়। বা একটি ঘর তার খালি জায়গার জন্যই বাসযোগ্য হয়। এই ধারণাটা একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই। আমরা সাধারণত শূন্যতা বা খালি জায়গাকে একটা অভাব বা নেতিবাচক কিছু হিসেবে দেখি, কিন্তু তও দর্শন বলছে শূন্যতাই হলো সমস্ত সম্ভাবনার উৎস। সম্ভাবনার উৎস। হ্যাঁ, একটা চায়ের কাপের কথা ভাবুন। কাপটা যে মাটি দিয়ে তৈরি সেটা তার কাঠামো, কিন্তু কাপটার আসল উপযোগিতা কোথায়? তার ভেতরের খালি জায়গাটাতে, যেখানে চা বা জল রাখা যায়। একদম। একইভাবে একটা ঘরের দেওয়াল, ছাদ আর মেঝে তার কাঠামো, কিন্তু আমরা বাস করি দেওয়ালের মাঝের খালি জায়গাটায়। উপযোগিতাটা আসছে শূন্যতা থেকে। তাহলে মানুষের মনের ক্ষেত্রেও কি এটা একইভাবে কাজ করে? আমাদের মনকে খালি রাখার প্রয়োজন আছে? একদম। আমাদের মন যখন অহংকার, দুশ্চিন্তা আর অপ্রয়োজনীয় তথ্যে কানায় কানায় পূর্ণ থাকে, তখন সেখানে নতুন কোনো চিন্তা বা সৃজনশীলতা ঢোকার জায়গা থাকে না। মনটা একটা ভর্তি কাপের মতো হয়ে যায়। হ্যাঁ, যেখানে আর এক ফোঁটাও নতুন কিছু ঢালা যায় না। তাই তাও দর্শন শেখায় মাঝে মাঝে মনকে খালি করা জরুরি। এই শূন্যস্থান তৈরি করা দুর্বলতা নয়, বরং এটাই নতুন সম্ভাবনা দরজা খুলে দেয়। আর এই সব কিছুর মূলে রয়েছে তাওয়ের ওপর বিশ্বাস রাখা। যা আসছে তাকে আসতে দেওয়া, যা যাচ্ছে তাকে যেতে দেওয়া। কিন্তু এই ছেড়ে দেওয়া বা সমর্পণ করাকে তো অনেকেই পরাজয় বা দুর্বলতা বলে মনে করতে পারে। পারে। বিশেষ করে যখন কোনো অন্যায় বা কঠিন পরিস্থিতির শিকার হতে হয়, তখনও কি সবকিছু ছেড়ে দেওয়া উচিত? এই প্রশ্নটাই পুরো দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের নিয়ে আসে। তাও দর্শনের ভাষায় এই ছেড়ে দেওয়া দুর্বল আত্মসমর্পণ নয়, এটা হলো নিয়ন্ত্রণের মোহ থেকে মুক্তি। নিয়ন্ত্রণের মোহ। হ্যাঁ, আমরা জীবনের সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চাই, সম্পর্ক, ভবিষ্যৎ, অন্যের মতামত। আর এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষায় আমাদের অধিকাংশ কষ্টের মূল। তাও বলছে তোমার কাজটুকু তুমি করো, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দাও। স্রোতের বিপরীতে সাঁতার কেটে শক্তি ক্ষয় না করে স্রোতের উপর বিশ্বাস রাখতে হবে। সে তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। এর মানে অন্যায়কে মেনে নেওয়া নয়। এর মানে হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করা, কিন্তু তার ফলাফলের দুশ্চিন্তায় নিজেকে শেষ করে না দেওয়া। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে উদ্বেগ ছেড়ে দেওয়াই হলো আসল মুক্তি। তাহলে পুরো আলোচনা থেকে যা উঠে এলো তা হলো, তাওতে চেং আমাদের শেখায় না কিভাবে আরও বেশি কিছু অর্জন করতে হয় বা প্রতিযোগিতায় জিততে হয়। না। বরং এটি আমাদের শেখায় কিভাবে কম হয়েও পূর্ণ থাকা যায়, নরম হয়েও শক্তিশালী হওয়া যায় এবং জোর না করেও জীবনে এগিয়ে যাওয়া যায়। একদম ঠিক। এই দর্শন অনুসরণ করলে কেউ হয়তো জগতের চোখে আরও ধনী বা বিখ্যাত হয়ে উঠবে না, বরং সে শিখবে কিভাবে নিজের ভেতর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো, অহংকার, অতিরিক্ত আকাঙ্ক্ষা, ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে ফেলতে হয়। জীবনটা অনেক হালকা আর সহজ মনে হয়। হ্যাঁ,
অনেকটা একটা বেলুন থেকে বাড়তি বাতাস বের করে দেওয়ার মতো। ভেতরের চাপ কমে যায়, আর সে কম হওয়ার মধ্যেই এক গভীর শান্তি খুঁজে পাওয়া সম্ভব। এবং অদৃশ্য থাকাই হয় প্রকৃত নেতৃত্বের লক্ষণ। তবে আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো একটি কঠিন অভ্যাস বা দৃশ্যমান অহংকার আছে যা আমরা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি?